সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এ সময় মাহমুদুর রহমান জানান, মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে তাকে, তাই আইনিভাবে এসব মোকাবেলা করবেন তিনি। এ নিয়ে বিস্তারিত রয়েছে আমিনা হীরার রিপোর্টে। সকাল থেকেই সিএমএম আদালত চত্বর নিরাপত্তার চাদরে ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। সঙ্গে ছিল সেনাবাহিনীর বাড়তি সতর্কতা। 10টার পর সহকর্মীদের সাথে আদালতে আসেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করেন তিনি। এজলাসে ওঠার আগেই গণমাধ্যমে কথা বলেন জ্যেষ্ঠ এই সাংবাদিক। জানান, তার বিরুদ্ধে আনা সকল মামলা মোকাবেলা করবেন আইনি প্রক্রিয়ায়। আইন যেটা আছে বাংলাদেশে, সেই আইন অনুযায়ী আমি কার্ডে সারেন্ডার করব এবং আমি লড়াই অব্যাহত রাখব, যদিও এই মামলা সর্বৈব মিথ্যা এবং একটা উদ্ভট মামলা। আত্মসমর্পণের পর মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আদালতে মাহমুদুর রহমান জামিন চাননি জানিয়ে তার আইনজীবী বলেন, বুদ্ধিভিত্তিক লড়াইয়ে ফাঁসানো হয়েছে তাকে। আমরা আদালতের কাছে তার জামিনের প্রার্থনা করি নাই, তাকে জেলে পাঠাবার কথা বলেছি। আর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন, তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন, উনি আপিল করবেন, তারপর জেল থেকে বেরিয়ে আসবেন, সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে। ওনার বিরুদ্ধে যেই মামলায় সাজা হয়েছে সেইটাই তিনি সারেন্ডার করেছেন। এখন তিনি জেলে গেছেন, বাকি মামলা অতি দ্রুত এই মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন। এদিকে রাজধানী নিউ মার্কেট থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 4 দিন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আমিনা হীরা, মাই টিভি, ঢাকা। রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তাদের আবেদন মঞ্জুর করেন। এরপর আসামিরা আইনজীবী জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সালমান এফ রহমান এবং আনিসুল হককে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য দরখাস্ত দেন এবং বিজ্ঞ আদালত তাদেরকে দুজনকে গ্রেপ্তার দেখানো হয়। তাদের পক্ষে কোনো রিমান্ড প্রার্থনা ছিল না এবং কোনো জামিনের প্রার্থনাও ছিল না। এবং এছাড়াও আব্দুল্লাহ আল মামুন এবং হাসিবুর রহমান মানিক এই দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারের জন্য দরখাস্ত দেওয়া হয়, তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের দুজনের বিরুদ্ধে রিমান্ডের প্রার্থনা ছিল এবং বিজ্ঞ আদালত রিমান্ড দরখাস্তটা শোনার পরে এবং এজাহারে গুণাগুণের উপরে ভিত্তি করে তাদের বিরুদ্ধে এবং হাসিবুর রহমানকে 5 দিন এবং আব্দুল্লাহ আল মামুনকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। জুলাই আগস্টে যারা জীবন বাজি রেখেছে তাদের মুক্তিযোদ্ধার বীর ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। স্থায়ী কমিটির অপর সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। দর্শক, এই নিয়ে বিস্তারিত রিপোর্ট নিয়ে আছেন ইউসুফ আলী। জিয়া মঞ্চের 31তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যান দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেত্রী, তার উপর যে নির্যাতন, অত্যাচার এবং যে সকল মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে, আমি বিশ্বাস করি বর্তমান সরকার এটি উপলব্ধি করতে পারবেন। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তাদের প্রতি অবিচার করা হচ্ছে। তারেক রহমান বিদেশে বসে এবং দিবারাত্রি পরিশ্রম করে এই জাতিকে সংগঠিত করতে সক্ষম হয়েছেন। সুতরাং তার বিরুদ্ধে যে সকল ন্যায়ভাবে রায় দেওয়া হয়েছে এবং মামলা দেওয়া হয়েছে, বিশ্বাস করতে চাই এই সরকার অচিরেই প্রতিবন্ধকতাগুলি দূর করবে এবং তাদের মামলাগুলি প্রত্যাহার করে
গণতন্ত্রের চলার পথকে সুগম করবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হলে ছাত্রছাত্রীদের বেসিক সামরিক প্রশিক্ষণ দেয়া হবে, যাতে দেশের প্রয়োজনে প্রস্তুতি নিতে পারে। আমাদের যারা ছাত্র স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদেরকে তাদের শিক্ষাক্রমের অংশ হিসাবে সামরিক ট্রেনিং দেওয়া হবে। জুলাই আগস্ট বিপ্লবে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে প্রত্যেকটি পরিবারকে মুক্তিযোদ্ধা বীর ভাতা দেওয়া উচিত। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ভারতকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছেন তারা যদি তার কথা শুনে বাংলাদেশের অভ্যন্তরে কিছু করতে যান, অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেন, তাহলে পরিণতি ভালো হবে না। সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে আমরা বিএনপি পরিবার শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও সমাবেশে তিনি এ কথা বলেন। এ সময় তিনি শেখ হাসিনার হাজার হাজার টাকার লোপাটের চিত্র তুলে ধরে বলেন, ঘনিষ্ঠজনদের দিয়ে শেখ হাসিনা কালো টাকা আয়ের সুযোগ করে দিয়েছেন বিদেশে সেই টাকা রেখে আসার জন্য। বিপদে পড়লে যেন তিনি নিতে পারেন। যারা তার পক্ষে ছিল তাদের তিনি অবাধে লুটপাটের সুযোগ করে দিয়েছেন। তিনি আরো বলেন, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের ফ্যাসিবাদের দোসর রেখে সংস্কার সফল হবে না। ত্রিপুরার মুখ্যমন্ত্রী কালকে বলেছেন যে ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ স্থিতিশীল হবে না। আপনারা কিসের আলামত দিচ্ছেন? এগুলো কি কথা বলছেন? বাংলাদেশের মানুষ তারা অদম্য সাহসী এবং বীরের জাতি। এরা কিভাবে নিজের দেশকে পরিচালনা করবে, কাকে নির্বাচিত করবে, সেই অধিকারটুকু তারা জানে, সেই অধিকারে তারা বিশ্বাসী। এলজিআরডি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, সমবায় ব্যাংকের 12,000 ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না। ব্যাংকের সম্পত্তি বেদখল হয়ে আছে। সকালে কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি বোর্ডের 57তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তিনি। পরে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে উপদেষ্টা এসব কথা বলেন। বার্ডের সভায় উপদেষ্টা হাসান আরিফ আরও বলেন, সমবায়ে দাঁড়াতে পারছে না কারণ সমবায়ীদের মধ্যে সমবায়ের মন মানসিকতার অভাব। সমবায়ীরা শুধু কমিটিতে ঢুকতে চায়, কি উন্নয়ন হলো সেটির দিকে তাদের লক্ষ্য নাই। সভায় বক্তারা সাম্প্রতিক সময় বিবেচনায় বাংলাদেশের পল্লী উন্নয়ন ও সমবায় ক্ষেত্রে বার্ড যেসব গবেষণা ও কার্যক্রম চালাচ্ছেন তা তুলে ধরা হয়। কমিটি কারা গঠন করবে সেটা নিয়েই মারামারি, কামড়াকামড়ি এবং এটার মামলা গড়াতে গড়াতে সুপ্রিম কোর্টেও যায় এবং একটা বড় অংশ মামলা মোকদ্দমা হচ্ছে সমবায়ীদের মধ্যে। তাহলে তো সমবায়ের যে মূল দর্শন যে আমরা সকলে মিলে কাজটা করব, এখানে তো সকলে মিলে হচ্ছে না। কমিটিতে আমি যাবো, এটাই হচ্ছে এখনকার সমবায়। দেশে এবং বিদেশে এস আলম গ্রুপ এবং তাদের পরিবারের সদস্যদের নামে থাকা সব সম্পত্তির তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে আইন সচিব সহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। রোববার বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে বিদেশে থাকা এস আলম গ্রুপের সম্পদ ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। গত 18 সেপ্টেম্বর এস আলম গ্রুপ এবং প্রতিষ্ঠানটির সব সম্পত্তি স্থানান্তর বা বিক্রির উপর নিষেধাজ্ঞা চেয়ে রিট দায়ের করা হয়। ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে ওয়ান টাইম বা একবার ব্যবহৃত প্লাস্টিক মুক্ত করার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে আগারগাঁওয়ের পরিবেশ অধিদপ্তরের এক অনুষ্ঠানে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, 1 নভেম্বর থেকে পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চলবে। ধীরে ধীরে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির প্রতিনিধিরাও। আগামী প্রজন্মকে রক্ষার জন্য, কেমিক্যাল মুক্ত রাখার জন্য অপচনশীল পলিথিন শপিং ব্যাগের যে অভিশাপ, সেটা থেকে আগামী প্রজন্মকে, নদী, নালা, মাটি এই সব কিছুকে রক্ষার জন্য আশা করি আমরা 1 অক্টোবর থেকে আমাদের কাজটা শুরু করতে পারছি। আমরা ধাপে ধাপে যাব, সকলকে একসাথে
একই জায়গায় এনে ঐক্যমতের ভিত্তিতে আগাবার চেষ্টা করব, তবে সিদ্ধান্তে কিন্তু কোনো পরিবর্তন আসবে না। শনিবার সকাল 8টা থেকে রোববার সকাল 8টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 8 জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর একদিনের সর্বোচ্চ মৃত্যু। একই সঙ্গে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 1221 জন, যা চলতি বছর একদিনের সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে 74 জন, চট্টগ্রাম বিভাগে 183 জন, ঢাকা বিভাগে 267, ঢাকা উত্তর সিটিতে 206, ঢাকা দক্ষিণ সিটিতে 228, খুলনা বিভাগে 134 জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে 53 জন, ময়মনসিংহ বিভাগে 48 জন এবং রংপুর বিভাগে 28 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসের ধাক্কায় 4 স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও এক শিক্ষার্থী। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী কুষ্টিয়ার রাজবাড়ী মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একসাথে 4 জনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু ও লিপু খন্দকারের তথ্যচিত্রে আবু সাইদ অপুর রিপোর্ট। কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসের ধাক্কায় 4 স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও এক শিক্ষার্থী। সকালে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া হাইওয়ে থানার এসআই হারুন রশিদ জানান, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পড়া শেষে শিক্ষার্থীরা বাড়ি ফিরছিলেন। এ সময় কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে ডুবে যায়, আর ঘটনাস্থলে মারা যায় 1 জন। তবে আহতদের উদ্ধার করে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আরও 3 জন মারা যায়। এছাড়াও আহত 1 জন হাসপাতালে চিকিৎসাধীন। একই সাথে 4 শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের মাতম বিরাজ করছে এলাকা জুড়ে। স্বজনদের আহাজারিতে ভারী উঠছে আশপাশের পরিবেশ। ঢাকা ফেরত একটা হাইস গাড়ি তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে 4 জনকে মারি ফেলাইছে। কোরআনপুরে আসার পথে ডান তারা আগের সাইড দিয়ে তারা আসতেছিল, পরে অন্য সাইড থেকে একটা মাইক্রো আসতেছিল, আসে হঠাৎ করে আসে মাইক্রো এসে পিছন থেকে মারছে। 4টা বাচ্চায় মারা যায়, একটা বাচ্চা হচ্ছে কুষ্টিয়া মেডিকেলে আছে। তো আমরা চাইছি যে এখানে সড়ক অবরোধ করে যারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে এবং সড়কের যারা বড় ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, কেন এই উচ্ছৃঙ্খলমূলক কাজগুলো হয়, এটা তো একটা সমাধান আছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, এমনটি প্রার্থনা ছিল সবার মুখে মুখে। অবসেতপু, মাই টিভি। বিচার বিভাগ সংস্কার কমিশন আগামী 1 অক্টোবর থেকে কাজ শুরু করতে পারবে বলে জানিয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম রব্বানী। বিকেলে জাতীয় সংসদ ভবনের এমপি হোস্টেল পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। এছাড়াও একে একে বাকি 5টি কমিশনও তাদের কাজ শুরু করবে বলেও জানান তিনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে নির্বাচন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারে কমিশন গঠন করা হয়। এই 6 কমিশনের অফিস খুঁজতে জাতীয় সংসদের এমপি হোস্টেল পরিদর্শনে যান আইন, বিচার বিভাগের সচিব এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব সহ প্রকৌশলীরা। সম্পূর্ণভাবে রেডি করে দেন। আজকে 29 তারিখ, হাতে আর একদিন সময় আছে। এই একদিনের সময়ের মধ্যে যেন অন্তত ওনারা কার্যক্রমটা সঠিকভাবে শুরু করতে পারে, সেই ইনস্ট্রাকশন এবং সেটা দেখার জন্য এবং ইনস্ট্রাকশন দেওয়ার জন্যই আমি এসেছিলাম। কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নতুন কোনো অপরাধে জড়ালে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। সকালে রাজধানীর পল্টন ময়দানে আয়োজিত ওয়ালটন ক্র্যাব ক্রীড়া উৎসব 2024 ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি বলেন, এখনও যেসব পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শিগগির তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রিভেন্টিভ মেজারের জন্য আমরা বিভিন্ন ধরনের আমাদের টহল ব্যবস্থা আছে, গার্ডিং ব্যবস্থা আছে, আরও অন্যান্য পুলিশি ব্যবস্থা নিয়ে থাকি যাতে অপরাধ সংগঠিত না হয়। তারপরে যখন অপরাধ হয়ে যায় তো তখন আমরা এটাকে আমরা ইনভেস্টিগেশন ইয়েতে নিয়ে আসি, তারা অপরাধ করে যে তাদেরকে খুঁজে বের করার জন্য। অবৈধ অস্ত্র উদ্ধারের যেমন অভিযান চলছে, আবার মাদক বিরোধী অভিযানও চলছে। আপনারা জানেন যে গত রাত্রি জেনেভা ক্যাম্পে আমরা এটা কম্বাইন্ড অপারেশন করেছি এবং এখানে অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে, অনেক অ্যারেস্ট আছে, দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে এবং এটা চলমান প্রক্রিয়া এবং কন্টিনিউয়াসলি চলবে।
উজানের ঢলে তিস্তার পানি আরও বেড়েছে। নদীর পানি প্রবাহ বেড়ে বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডুবেছে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীর তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভোর 6টা থেকে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 2 সেন্টিমিটার আর কাউনিয়া পয়েন্টে 29 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে লালমনিরহাটের পাটগ্রাম, আদিতমারি সহ 6 উপজেলার চরাঞ্চলের নতুন কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। নিম্নাঞ্চলের অনেক বসত বাড়িতে পানি উঠে গেছে। পানির চাপ বেড়ে যাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলোও ঝুঁকিতে পড়েছে। ৭৪ দিন পর আজ খুলেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া নতুন বাংলাদেশে শহীদ আবু সাইদের এই বিশ্ববিদ্যালয় পেয়েছে নতুন উপাচার্য। গত 18 সেপ্টেম্বর উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত ও গণিত বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলী। শিক্ষকরা বলছেন, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের অবনতি কাটিয়ে ওঠা বড় চ্যালেঞ্জ। রংপুর থেকে মাহমুদুল হাসানের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। গত 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাইদ। আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। এরপর 17 জুলাই অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রশাসন। উপাচার্য সহ বিভিন্ন প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন প্রায় অর্ধশতাধিক শিক্ষক কর্মকর্তা। অবশেষে গত 18 সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত ও গণিত বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলী উপাচার্য হিসেবে যোগদানের পর ৭৪ দিনের মাথায় আজ খুলেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। শিক্ষকরা বলছেন, টানাপোড়েনের মধ্য দিয়ে চলছে এই বিশ্ববিদ্যালয়। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যে সম্পর্কের অবনতি হয়েছে সেটি কাটিয়ে ওঠাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উপাচার্য যদি যোগ্য মানুষকে দিয়ে এই বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করবার চেষ্টা করেন, তাহলে নিশ্চয়ই যে প্রত্যাশার বাংলাদেশ আমরা চিন্তা করছি, যে প্রত্যাশার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কল্পনা করছি, সেই প্রত্যাশিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হয়তো কল্পনা করা সম্ভব। বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের কাছে শিক্ষার্থীদের প্রত্যাশা, বিগত সময়ের ভিসিদের মধ্যে যে দলীয়করণের প্রবণতা ছিল তা ভেঙে নতুন করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়া। শিক্ষকদের মধ্যে যে দলীয়করণের যে ব্যাপারটা আছে সেটা ভেঙে ফেলে শুধুমাত্র তাদের কাজটাই যেন হয় যে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া এবং নিজেদের রিসার্চ করা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ভিসি এবং সবাইকে যেন একত্রবদ্ধ হয়ে যেন কাজ করে, এই প্রত্যাশাই আমাদের। সেশন জট যেটা হচ্ছে এই কিছুদিনের মধ্যে তৈরি হয়েছে, এটা হচ্ছে মানে সমাধান হবে, আর ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ। উত্তরের এই বিদ্যাপীঠটিকে একটি আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সহ শিক্ষক, শিক্ষার্থী, ভিসি, প্রশাসন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে নিতে একসাথে কাজ করবে, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। নতুন ভিসির কাছে আমরা আশাবাদী, শিক্ষার্থীদের যে দাবি দেওয়া যে চাহিদা আছে উনি ওগুলো পূরণ করবেন। আমরা চাই রাজনীতি মুক্ত একটা ক্যাম্পাস। আমরা চাই যে আমাদের ইউনিভার্সিটিটা একটা সম্পূর্ণরূপে আবাসিক ইউনিভার্সিটি হোক। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ভালো পরিবেশ তৈরির প্রত্যাশা নবনিযুক্ত উপাচার্যের। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণা যাতে সবাই ভালো একটা পরিবেশ পায়, সেই পরিবেশ গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এসআই কনজিউমার ব্র্যান্ডস বাজারে নিয়ে এলো নতুন ব্যালেন্সড ময়েশ্চার বিউটি সোপ লিওনা। এই নতুন পণ্যটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআই কনজিউমার ব্র্যান্ডসের বিজনেস ডিরেক্টর কামরুল হাসান, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনসের জিএম নাহিদ নেওয়াজ এবং বিজনেস ম্যানেজার জামান আসিফ আহমেদ সহ আরও অনেকে। অনুষ্ঠানে পণ্যটির ভবিষ্যৎ সম্ভাবনা ও প্রত্যাশার কথা জানান তারা। লিওনা বিউটি সোপ বাজারে পাওয়া যাবে রোজ অ্যান্ড গ্লিসারিন এবং কোকোনাট মিল্ক, এই দুইটি ভ্যারিয়েন্টে। এর মূল বিশেষত্ব হলো ত্বকের আর্দ্রতার সামঞ্জস্য বজায় রাখা এবং ত্বকের কোমলতা ও উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করা। এই নতুন পণ্যটি গ্রাহকদের প্রত্যাশা পূরণে যথাযথ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সবার। টেস্টে ঘরের মাঠে হয়তো ক্যারিয়ারের ইতি টানা হচ্ছে না সাকিব আল হাসানের। নিরাপত্তা ইস্যুতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক প্রশ্নের জবাবে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হিসেবে সাকিবের বিরুদ্ধে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর। তবে খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ। বিস্তারিত রয়েছে এস এম আরিফের রিপোর্টে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার প্রত্যাশা জানিয়েছেন সাকিব আল হাসান। কানপুর টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে এর জন্য নিরাপত্তাও চেয়েছিলেন তিনি, কেননা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হিসেবে দেশে তার নিরাপত্তার প্রশ্ন এখন সবথেকে বড়। বিসিবি সভাপতি ফারুক আহমেদ ইতিমধ্যে পুরো ব্যাপারটি ঠেলে দিয়েছেন সরকারের কোর্টে। এবার সাকিবের নিরাপত্তা ইস্যুতে কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা
আসিফ মাহমুদ। সাকিব আল হাসানের পরিচয় দুইটা, এটা আমাদের মনে রাখতে হবে। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আরেকটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয়। উনি আওয়ামী লীগের প্যানেল থেকে একজন এমপি ইলেকশন করেছিলেন। তো মানুষের মধ্যে তো এই দুইটা নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে। এখন খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব। তিনি দেশে আসলে আমরা সেটা দিব, এবং তার নামে যে মামলাটা হয়েছে, হত্যা মামলা, সেটার বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি, ইতিমধ্যেই আইন মন্ত্রণালয়ও বলেছে যে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া হবে। তবে আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হিসেবে সাকিবের বিপক্ষে জনমনের ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেয়া কষ্টসাধ্য বলে জানান তিনি। মনে করেন আমার নিরাপত্তার জন্য কয়জন, 5 জন পুলিশ কনস্টেবল থাকে আর একজন গানম্যান থাকে। আমার উপরে যদি দেশের 16 কোটি জনগণের, লেটসে 10 কোটি জনগণের যদি ক্ষোভ থাকে, তাহলে এই 5-6 জন আমাকে কি নিরাপত্তা দিবে? জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, সেটা কেউই কাউকে আসলে দিতে পারবে না। শেখ হাসিনাকেও তো নিরাপত্তা দেওয়া যায়নি, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এ বিষয়ে সাকিব আল হাসানকেই উদ্যোগ নিতে হবে বলেও মনে করেন ক্রীড়া উপদেষ্টা। ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করা প্রয়োজন, রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়েও কথা বলা প্রয়োজন। অলরেডি মাশরাফি বিন মুর্তজা বোধহয় কথা বলেছেন সে বিষয়টি। পরিস্থিতি বলছে ঘরের মাঠ থেকে বিদায় নেওয়ার ইচ্ছা সাকিবের পূরণ না হওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে কানপুরের বৃষ্টিবিঘ্নিত টেস্টেই হয়ে থাকবে সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।